হ্যালো ক্যালিবিয়ানরা, কি অবস্থা আপনাদের সবার? কুইন ফারিস্তার চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কোনো রকম স্কিপ না করে আপনারা পুরো গল্পটি শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পটি শুরু করার আগে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে গল্প শুরু করা যাক। পুরো রাজ দরবারে নীরবতা নেমে এসেছে। ফারিস্তা তাইবার দিকে তাকিয়ে তার উত্তরের জন্য অপেক্ষা করছে। তাইবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফারিস্তা আবার বলল, তাইবা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, কথা বলছো না কেন? তাইবা বিড়বিড় করে বলল, কি বলবো, কথা তো বানাইতেছি। ফারিস্তা বলল, কি হলো তাইবা? তাইবা মাথা উঠিয়ে বলল, হ্যাঁ, আমি ঘোল রাজ্য থেকে ফিরে এসে জানতে পারলাম রানী ফারিস্তা পৃথিবীতে গিয়েছে। আমারও জিজাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই তার সাথে দেখা করতে গিয়েছিলাম। ভাবছিলাম সবাই মিলে আড্ডা দেব, কিন্তু সেখানে গিয়ে জিজাকে পাইনি। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম তার বাসা বদল করেছে, তাই আবার ফিরে এসেছি আমি। ফারিস্তা বলল, পৃথিবীতে গিয়ে অন্তত আমার সাথে যোগাযোগ করার দরকার ছিল তোমার। তাইবা বলল, মাফ করবেন রানী, আমি আসলে পৃথিবীর ভাষায় যেটাকে সারপ্রাইজ বলে সেটা দিতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি সারপ্রাইজ কতটা বিপজ্জনক শব্দ। আমাকেই সন্দেহ করা হচ্ছে। ফারিস্তা এবার স্বাভাবিক হয়ে সবার উদ্দেশ্যে বলল, আমি রানী হওয়ার পর সবার আগে মানুষ হত্যা নিষিদ্ধ করেছিলাম। এতদিন সেটা বন্ধ থাকলেও গতকাল রাতে পৃথিবীতে 30 জন মানুষের শরীরবিহীন মাথা পাওয়া গিয়েছে। মারিদ জিন ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। আমাদের মাঝেই কোনো এক বিশ্বাসঘাতক লুকিয়ে আছে। আমি আগামীকাল পর্যন্ত সময় দিলাম। বিশ্বাসঘাতক যেন নিজে এসে আমার কাছে নিজের মুখোশ খোলে, তাহলে শাস্তি কিছুটা কম হবে। আর যদি আমাকে কষ্ট করে খুঁজে বের করতে হয়, তাহলে গাছ কাটার যন্ত্র দিয়ে মাঝখান থেকে 2 ভাগ করা হবে। এটা শুনে পুরো রাজ দরবার ভীত হয়ে পড়ল। যারা ছোটখাটো অপরাধে জড়িত তারাও কাঁপতে লাগলো। শুধুমাত্র তাইবার চোখে ভয়ের পরিবর্তে রাগ দেখা যাচ্ছে। তাইবা নিজের মনে বলছে, আমার কাছে পৌঁছানোর আগেই তোকে আমি শেষ করে দিব। শুধু ভ্যাম্প মারার তরবারিটা তৈরি হোক। প্রথমে তোর ওই 2 হাত কেটে নিব আমি, তারপর তোর সামনে তোর সন্তানকে নির্মমভাবে মারবো। তাহলে বুঝবি প্রিয়জন হারানোর যন্ত্রণা কেমন হয়। বৈঠক শেষে ফারিস্তা তাইবাকে চোখের ইশারায় ডেকে নিল তার কাছে। বাকিরা সবাই চলে গেল। ফারিস্তা তাইবাকে জিজ্ঞেস করলো, সত্যিটা জানার পর পাইথনের প্রক্রিয়া কেমন ছিল? তাইবা বলল, সে অনেক কষ্ট পেয়েছে, অনেক কান্না করেছে, আর সবচেয়ে বড় কথা, তার চোখে আমি প্রতিশোধের আগুন দেখেছি। ফারিস্তা তাইবার চোখের কাছে এসে গম্ভীর গলায় বলল, সেটা তো আমি তোর চোখেও দেখতে পাচ্ছি। তাইবা থতমত খেয়ে তোতলাতে তোতলাতে বলল, মানে কি কি বলছিস তুই? ফারিস্তা ফির করে হেসে বলল, আরে মজা করছিলাম, তুই তো দেখি ঘাবড়ে গেছিস। তাইবাও হেসে দিয়ে বলল, তুই যেভাবে বিশ্বাসঘাতককে 2 ভাগ করার কথা বলছিস, তাতে ভয়ে আমার নিজেকেই এখন বিশ্বাসঘাতক মনে হচ্ছে। ফারিস্তা বলল, কি যে বলিস, তুই বিশ্বাসঘাতক হওয়ার আগে যেন আমি নিঃশ্বাস ত্যাগ করি। কিন্তু কেউ তো আছে যাকে আমি দেখতে পাচ্ছি না, তবে পাবো। আর যেদিন পাবো সেদিন বুঝবে চোরের 1 দিন, গেরস্তের 10 দিন। তাইবা বলল, ধুর, তুই উল্টাপাল্টা বলছিস। এটা হবে চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। ফারিস্তা বলল, না, আমি ঠিকই বলেছি। চোর 1 দিন চুরি করবে আর গেরস্ত তাকে 10 দিন গাছের সাথে বেঁধে রেখে পেটাবে। তাই আমারটাই ঠিক। তাইবা হেসে বলল, হ্যাঁ, যা, তোরটাই ঠিক। রানীর কথার বিরোধিতা করলে আবার আমার মাথা যাবে। এখন বল, যুদ্ধ নিয়ে কি ভাবছিস? রাজা দিমিত্রি কিন্তু তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। যে কোনো সময় সে আক্রমণ করে দিবে। তার হিংস্র সৈন্যদের পাঠালে আমরা নিমিষেই ধ্বংস হয়ে যাব। ফারিস্তা বলল, সে যেটা করবে না, কারণ তার মূল উদ্দেশ্য লিজিপ কাজ। হিংস্র সৈন্যদের পাঠালে সবকিছু ধ্বংস হয়ে যাবে, সাথে লিজিপ কাজও। তাই সে এই বোকামি করবে না। আর আমি যা মনে করছি, রাজা দিমিত্রি খুব তাড়াতাড়ি আমার সাথে বৈঠক করবে, আমাকে হুমকি দিবে, আমাকে বোঝাবে। তাইবা বলল, তুই এতটা নিশ্চিত কিভাবে? তখনই একজন প্রহরী এসে বলল, রানী ফারিস্তা, ঘোল রাজ্যের রাজা রাজা দিমিত্রি আপনাকে আমন্ত্রণ জানিয়েছে। সে আপনার সাক্ষাৎ কামনা করছে। ফারিস্তা তাইবার দিকে তাকিয়ে বলল, এভাবে। তাইবা হা করে তাকিয়ে ফারিস্তার দিকে, আর মনে মনে ভাবছে, ঠিক কতটা দূর পর্যন্ত চিন্তা করলে আমি ফারিস্তার চিন্তার নাগাল পাবো। দৃশ্য চলে এলো পৃথিবীতে। তালিশ জিজাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় সকাল সকাল। জিজাকে নতুন স্কুলে ভর্তি করতে হবে। বাসার গেট থেকে বের হতে জিজা বলল, তালিফ, তুমি একটু দাঁড়াও, আমি জান্নাত আন্টির সাথে দেখা করে আসি। তালিফ বলল, যাও, তবে সে যেন না জানে তুমি কার মেয়ে। তোমার মা তাকে দেখা দিয়েছিল এবং তার একটা ইচ্ছে পূরণ করেছিল। এটা যেন এ পর্যন্তই থাকে, তাকে বেশি কিছু জানানো যাবে না। জিজা বলল, ঠিক আছে, তোমার কথার বাধ্য কি আমি কখনো হয়েছি বলো?
তালিফ ভুরু কুঁচকে তাকালে জিজা বলল, সরি, অবাধ্য হবে। এই বলে জিজা জান্নাতের বাসায় গেল। তালিফ বাইরে অপেক্ষা করতে লাগলো। জিজা গিয়ে দেখলো জান্নাতের বাসার দরজার সামনে একটা লোক এদিক ওদিক পায়চারি করছে। দরজায় কড়া নাড়তে কেউ নাড়ছে না। জিজা তাকে ডাক দিয়ে বলল, প্রথমবার চুরি করতে আসছেন নাকি? এত নার্ভাস দেখাচ্ছে কেন? লোকটা চমকে গিয়ে আশেপাশে পেছনে তাকিয়ে নিজের দিকে আঙুল ইশারা করে বলল, তুমি কি আমার কিছু কইতাছো? জিজা কোমরে হাত দিয়ে বলল, না, আমি আপনার পেছনের দেয়ালকে বলছি, দেয়ালেরও তো কান আছে। লোকটা বলল, ভাষা কইরা কও, তুমি কি আমার দেখতে পাইতাছো? জিজা আবার বিরক্ত হয়ে বলল, আমার বাবা রোমান্স করার সময় জিজ্ঞেস করে আমি দেখছি কিনা, আপনি জিজ্ঞেস করেন আপনাকে দেখতে পাচ্ছি কিনা। কি পাইছেন আমার? আমাকে কানা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন? লোকটা একগাল হেসে যার কাছে এসে বলল, পাকনা বুড়ি রে, আমি হইলাম জান্নাতের বাবা। অনেকদিন আগেই আমি মারা গেছি, কিন্তু আমার পাগলি মাইয়াটা আমার মুক্তি দেয় নাই এখনো। জিজা তার হাত ধরে বুঝতে পারলো সে সত্যিই একটা আত্মা। জিজা বলল, কেন? জান্নাত আন্টি আপনাকে মুক্তি দেয় নাই কেন? কি এমন আকাম করছেন? লোকটা হেসে বলল, আকাম না রে, একটা ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আমি মারা গেছিলাম। ওইখানে আমার মাথা ছাড়া শরীরের কোনো চিহ্নই ছিল না। আর আমার স্মৃতি মনে কইরা জান্নাত সেই মাথার কঙ্কালটা এখন পর্যন্ত রাইখা দিছে। তাই আমি মুক্তি পাই নাই। অনেকবার তারে বলছি, কিন্তু ও তো আমার দেখতে পায় না, শুনতেও পায় না। জিয়া মাথা চুলকে বলল, তাহলে তো জটিল সমস্যায় পড়েছেন। এখন কি আপনি চান আপনার হয়ে জান্নাত আন্টিকে এগুলো বলি? লোকটা একগাল হেসে বলল, দয়া করে একটু বইলা দাও, আমার আর ভালো লাগে না এইভাবে থাকতে। জিজা বলল, ঠিক আছে, তাহলে আমার একটা শর্ত আছে। লোকটা বলল, কি তা? জিজা তালিফকে দেখিয়ে বলল, ওই যে বাইরে যেই বেটাকে দেখতেছেন, সে আমার বডিগার্ড। সব সময় আমার পিছু পিছু থাকে। তার জন্য আমি ভালো মতো বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারি না। আপনি গিয়ে তাকে একটু ভয় দেখিয়ে আসেন। এটা শুনে লোকটা এক কথায় রাজি হয়ে ছুটে গেল তালিফের কাছে। তালিফ দাঁড়িয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর বলছে, জিজা এখনো আসছে না কেন? তখনই তালিফের মনে হলো কেউ তার কানে ফু দিয়েছে। চমকে গিয়ে আশেপাশে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। আবার হঠাৎ করে ওপর থেকে একটা মাকড়সা উড়ে এসে তালিফের জামার ভেতরে ঢুকে গেল। তালিফ অস্থির হয়ে হাত ঝুঁকিয়ে জামার ভেতর থেকে সেটা বের করতে লাগলো। তালিফ মাইকেল জ্যাকসনের মতো ডান্স পোজ করতে লাগলো। মাকড়সাটা ঘুরতে ঘুরতে তালিফের প্যান্টের ভেতরে ঢুকে গেল। তালিফ বাদরের মতো লাফাতে শুরু করলো। এমন অদ্ভুত অঙ্গভঙ্গি দেখে রাস্তায় যাওয়া আসা মানুষগুলো হাসতে লাগলো। ওইদিকে জিজাও ভেতর থেকে এগুলো দেখে হাসতেছে। তালিফ একে একে তার পরনের জামা প্যান্ট খুলে ফেললো। শুধু শর্ট প্যান্ট পরে মাকড়সা খুঁজতে লাগলো জামা কাপড়ের ভেতর। এর মাঝে এই লোকটা জিজার পেছনে আবির্ভাব হয়ে বলল, ঠিক আছে না? দেখছো ব্যাটারে কেমন নাচাইলাম? জিজা বলল, হ্যাঁ, একদম ঠিক আছে, এখন চলেন, আমি আপনার কথা রাখি। জিজা দরজায় কড়া নাড়লো। কিছুক্ষণের মাঝে জান্নাত দরজা খুলে জিজাকে দেখে খুশি হয়ে বলল, আরে তুমি? আসো আসো, ভেতরে আসো। তোমার বন মানুষটা কই? জিজা বলল, সে রাস্তায় সার্কাস দেখাচ্ছে, কিন্তু আমার সাথে অন্য একজন এসেছে। জান্নাত জিজার আশেপাশে তাকিয়ে বলল, কে? জিজা বলল, তোমার বাবা। জান্নাতের হাতে থাকা পানির গ্লাসটা পরে ভেঙে টুকরো হয়ে গেল। জান্নাত বলল, কি বাবা মানে? আমার বাবা তো নেই। জিজা বলল, সে আছে। আপনার মায়ার জন্যই সে যেতে পারেনি, তবে আপনি নিজের অজান্তেই তাকে কষ্ট দিচ্ছেন। জান্নাত একটু রেগে বলল, কিসব বলছো তুমি? বাচ্চা বাচ্চার মতো থাকবে। বলছি না আমার বাবা অনেক আগেই মারা গিয়েছে, সে কিভাবে আসবে? এই বলে জান্নাত দরজা বন্ধ করে দিতে চাইলে জিজা জান্নাতের বাবার দিকে একবার তাকিয়ে দেখলো সে অসহায় দৃষ্টিতে তার মেয়ের দিকে তাকিয়ে আছে। জিজা জান্নাতকে বলল, তাহলে আপনার বালিশের পাশে তার মাথার কঙ্কালটা কেন রেখেছেন? আপনার উচিত ছিল তার শরীরের শেষ অঙ্গটা দাফন করে দেওয়া। এটা শুনে জান্নাত থমকে গেল। দরজা বন্ধ না করে জিজার দিকে এগিয়ে এসে বলল, তুমি এটা কিভাবে জানলে? তুমি তো আমার বাসায় কখনো আসোনি। যে তার পাশে দাঁড়ানো জান্নাতের বাবার দিকে তাকালো। জান্নাত আবেগে আপ্লুত হয়ে জিজ্ঞেস করলো, তার মানে সত্যি আমার বাবা তোমার পাশে? জিজা মাথা নাড়ালো। জান্নাত কান্নায় ভেঙে পড়লো। জান্নাতের বাবা আবেগে আপ্লুত হয়ে তার মেয়ের মাথায় হাত রাখলো। জান্নাত সেটা বুঝতে না পারলো। জিজা বলল, আন্টি, আপনার বাবা এখন আপনার মাথায় হাত রেখেছে। আপনার কান্না দেখে সে কষ্ট পাচ্ছে। আপনি কাঁদবেন না। জান্নাত তবুও নিজের কান্না থামাতে পারছে না। কান্না জড়িত কণ্ঠে জান্নাত বলতে লাগলো, বাবা, আমি নিজের অজান্তেই তোমাকে এতগুলো বছর কষ্ট দিয়ে এসেছি। তুমি আমাকে স্বপ্নের মাঝেও অনেকবার ইঙ্গিত দিয়েছিলে, কিন্তু আমি বুঝতে পারিনি। আমাকে মাফ করে দাও। তুমি যখন মারা যাও তখন আমি মৃত্যু কি সেটা বুঝি না। মা যখন তোমার কাটা মাথাটা বুকে জড়িয়ে কান্না করছিল, তখনও আমি বুঝিনি তুমি আর কখনো ফিরে আসবে না। সেদিনের পর প্রতিটা সন্ধ্যায় আমি তোমার অপেক্ষায় বসে থাকতাম। মাকে জিজ্ঞেস করলে মা বলতো, তুমি নাকি তারার দেশে চলে গেছো। তারার দেশ তো অনেক দূর, ভেবেছিলাম তাই তোমার ফিরতে দেরি হচ্ছে। ধীরে ধীরে আমি বুঝতে শিখি তারার দেশে যাওয়া যায়, ফিরে আসা যায় না। অনেক ভালোবাসি বাবা তোমাকে।
তোমাকে? জিজা বলল, আন্টি তোমার বাবাও তোমাকে অনেক ভালোবাসে, এখন তাকে মুক্তি দাও। জান্নাত চোখের পানি মুছে বলল, এটা আমি করবো বাবা, ওপারে ভালো থেকো। জান্নাতের বাবা হাসি মুখে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। জান্নাত জিজাকে জড়িয়ে ধরল আর বলল, কে তুমি? আমার মৃত বাবাকে কিভাবে দেখতে পেলে? জিজা সত্যিটা বলতে গিয়েও থেমে গেল, কথা ঘুরিয়ে বলল, তুমি জানো না বাচ্চারা এঞ্জেলের রূপ হয়, তারা এমন অনেক কিছুই দেখে যা তোমরা দেখতে পাও না। জান্নাত হাসি দিয়ে জিজার গাল টেনে দিয়ে বলল, হ্যাঁ একটা বুড়ি। তাহলে এখন কোথায় যাচ্ছিলে, নাকি আমার কাছেই এসেছিলে? জিজা বলল, বন মানুষটার সাথে স্কুলে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই, আর এসেই এই কাণ্ড ঘটে গেল। জান্নাত বলল, ভালোই হয়েছে, তাহলে যাও স্কুলে, আমি অসম্পূর্ণ কাজটা শেষ করে তারপর দেখা করব তোমার সাথে। জিজা হাসি খুশি ভাবে চলে এলো, এসে দেখলো তালিফের ইস্ত্রি করা জামা কাপড়ের অবস্থা দুমড়ে মুচড়ে গেছে, সেগুলোই পরে দাঁড়িয়ে আছে। জিজা কিছু না জানার ভান করে মুখে হাত দিয়ে বলল, হায় হায় তালিফ, তুমি কি ক্যান্ডারির রস বের করার সময় মেশিনে ঢুকে গিয়েছিলে নাকি? এ কি অবস্থা? তালিফ ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার কথা ছাড়ো, তুমি কখন গিয়েছো ভেতরে? আমি তো ভাবছি তার সাথে বসে সিরিয়াল দেখা শুরু করে দিছো। জিজা বলল, চলো, যেতে যেতে বলছি আমি একটা মহৎ কাজ করে এসেছি। হাঁটতে হাঁটতে জিজা তালিফকে সবকিছু খুলে বলল। তালিফ শুনে খুব খুশি হলো, জিজাকে বলল, বাহ, তাহলে তো তুমি খুবই নেক কাজ করেছো। জিজা বলল, আমি সবসময় নেক কাজ করি, তুমি বুঝতে চাও না আমাকে? তালিফ বলল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এক সেকেন্ড, আমার জানা মতে তুমি এমনি এমনি কাউকে সাহায্য করবে না, বিনিময়ে কিছু তো চাইছো তার কাছে, সেটা কি? জিজা জিহ্বায় কামড় দিয়ে বলল, ধুর, তুমি খালি আমার সন্দেহ করো, এই জন্যই তোমাকে সামান্য একটা মাকড়সার ন্যাংটা করে দিয়েছে। তারিফ বলল, এই তুমি কিভাবে জানলে মাকড়সা আমাকে, তার মানে তাকে এটার বিনিময়েই সাহায্য করেছো? জিজা দৌড় দিয়ে বলল, আজকে আমি শেষ। তালিফ জিজার পেছনে দৌড়াতে দৌড়াতে বলল, ওই পেতনি, দাঁড়া বলছি, আজকে তুই শেষ। দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। রাজা দিমিত্রি আমন্ত্রণে আরে ফারিস্তা ঘুল রাজ্যে এসেছে, তাইবা ও ফারিস্তার সাথে এসেছে। রাজা দিমিত্রি সাদরে গ্রহণ করলো ফারিস্তাকে, অনেক ঝাঁক চমক ভাবে ফারিস্তাকে অভিনন্দন জানানো হলো। তাইবা ফারিস্তার কানে কানে বলল, এগুলো সব তোকে প্রভাবিত করার জন্য করেছে। রাজা দিমিত্রি তোকে ততক্ষণ তোর সাথে ভালো আচরণ করবে যতক্ষণ না তোর সিদ্ধান্ত তার বিপক্ষে যায়। ফারিস্তা বলল, সে ভেবেছে আমাকে এখানে আমন্ত্রণ করে দামি দামি উপহার দিয়ে আমার সিদ্ধান্ত পরিবর্তন করাবে। তাইবা বলল, আমি তো জানি তোর সিদ্ধান্ত কখনো পরিবর্তন হবে না, এত আয়োজন সবই বৃথা। ফারিস্তা বলল, কি জানি, দেখি যা দিমিত্রি কি উপহার দেয়, সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে। পাইথন তার প্রস্তুত করা সৈন্যদের উদ্দেশ্যে কথা বলছে, তোমরা কি আমার অধীনে থাকা ঘুল সৈন্য? তোমরা কি জানো আমরা কিসের প্রস্তুতি নিচ্ছি? সবাই একসাথে বলে উঠলো, আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। পাইথন বলল, কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি আমরা? সবাই একসাথে বলে উঠলো, মারিত রাজ্যের রানী ফারিস্তার বিরুদ্ধে। পাইথন বলল, এই যুদ্ধের উদ্দেশ্য কি? সবাই একসাথে বলে উঠলো, আমরা জানি না সেনাপতি পাইথন, আমরা শুধু আদেশ পালন করি। পাইথন বলল, ঠিক এই কারণেই রাজা মহারাজাগণ আমাদেরকে দিয়ে তাদের ক্ষমতা বৃদ্ধি করে চলছে। আমরা অন্ধের মতো তাদের আদেশ পালন করে যাই, অথচ আমরা জানতেও চাই না কি জন্য লড়াই করছি, আমরা কি জন্য মরছি, এত আমাদের ফায়দা কি? রাজা মহারাজা গণ আমাদের মৃতদেহের ওপর গড়ে তোলে তাদের সাম্রাজ্য। তারা কখনো যুদ্ধ করে না, যুদ্ধ করি আমরা, মরি আমরা, আমাদের পরিবার হারায় তার প্রিয়জনকে, আর দিন শেষে আমাদের ভাগ্যে কি জোটে জানো? শুধু কবরের উপর এক গুচ্ছ ফুল। পাইথনের কথা শুনে সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। পাইথন বলল, আমি তোমাদের সেনাপতি, রাজার কাছে তোমাদের জীবনের মূল্য না থাকলেও আমার কাছে আছে, তাই এখন থেকে কারোর সাথে যুদ্ধ চড়ালে আমরা আগে যাচাই করব এই যুদ্ধে কি আমাদের কোনো ফায়দা আছে, নাকি এটা শুধুমাত্র রাজার ক্ষমতা লোভের যুদ্ধ। একজন বলে উঠল, মাফ করবেন সেনাপতি পাইথন, আপনি কি কোনো কারণে রাজার বিরোধিতা করছেন? পাইথন বলল, আমি রাজার বিরোধিতা করছি না, আমি শুধু এটা বোঝাতে চাচ্ছি তোমাদের পরিবার আছে, তোমাদেরকে তাদের দরকার, তোমরা বাচ্চাদের তার বাবা মাকে দরকার, স্ত্রীদের তার স্বামীকে দরকার, মায়ের তার সন্তানকে দরকার, তোমরা কারো ক্ষমতার বলি হবে না। বেশিরভাগ সৈন্য পাইথনের কথার সাথে একমত হলো, কিছু সংখ্যক সৈন্য পাইথনের বিরোধিতা করে সেখান থেকে বের হয়ে গেল। পাইথন বুঝতে পারলো তারা রাজাকে গিয়ে বলবে আমি সৈন্যদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছি, তাই পাইথন তার সবচেয়ে বিশ্বস্ত সৈন্যকে চোখের ইশারায় কিছু একটা বলল। এদিকে রাজা দিমিত্রি ফারিস্তার জন্য বিশাল ভোজনের আয়োজন করেছে, হরেক রকম খাবার দিয়ে টেবিল পরিপূর্ণ। খাবার খেতে খেতে রাজা দিমিত্রি বলল, তোমার কথা অনেক শুনেছি রানী ফারিস্তা, সিলভিয়াকে মেরে ভালো করেছো, ওই সিংহাসনের জন্য তুমিই সবচেয়ে যোগ্য। ফারিস্তা খাবার খাওয়া বন্ধ করে একটু হেসে বলল, প্রথমে আপনাকে ধন্যবাদ রাজা দিমিত্রি, আপনার আপ্যায়নে আমি খুব খুশি, কিন্তু আপনি হয়তো ভুলে গিয়েছেন আমি একটা সম্প্রদায়ের রানী, আমাকে তুমি করে বলার আগে আরো একবার ভাববেন। রাজা দিমিত্রি একটু অপমানিত বোধ করে চামচ চেপে ধরে জোর করে মুখে হাসি এনে বলল, আমি দুঃখিত রানী ফারিস্তা,
মুখ ফসকে বলে ফেলেছি। ফারিস্তা আর কিছু না বলে চুপচাপ খাবার খেতে লাগলো। পাশেই বসে খাবার খেতে থাকা তাইবা রাজার দিকে বারবার তাকিয়ে কিছু বোঝানোর ইঙ্গিত করছে। রাজা তাইবার চোখের দিকে তাকিয়েই বুঝে গেল তাইবা ফারিস্তাকে ঘৃণা করে। যা দিমিত্রি বলল, রানী ফারিস্তা, আপনি তো জানেন আমরা যুদ্ধের দ্বার প্রান্তে আছি। এই যুদ্ধে আমি জয়লাভ করবো এটা তো নিশ্চিত, কিন্তু মাঝ থেকে অনেক প্রাণ ঝরে পড়বে। তাই আমি চাইছিলাম যুদ্ধ না করে শান্তি স্থাপন করতে। ফারিস্তা বলল, আপনি যেহেতু নিশ্চিত জয়ের ব্যাপারে, তাহলে শান্তি স্থাপন করলেও সেটা বেশি দিন টেকসই হবে না। কারণ আপনি যা চান তা আমি আপনাকে দিয়ে দিলে আমার রাজ্য ধ্বংস হয়ে যাবে। যা দিমিত্রি, আমি জানি লিজিপ কাজ বিলুপ্ত হয়ে গেলে মারিত্র ধ্বংস হয়ে যাবে। তো হতে দেন না। আমি আপনাকে আর আপনার প্রজাদের জন্য ভুল রাজ্যের এক অংশ দিয়ে দেব। আপনি আপনার রাজ্য সেখানে স্থাপন করতে পারবেন। রানী ফারিস্তা এবার খাবার টেবিল থেকে উঠে চেয়ার পেছনে লাথি দিয়ে ফেলে দিয়ে বলল, দিমিত্রি, আপনি তো আপনার সাম্রাজ্য গড়ে তুলেছেন জুলুম আর নিষ্পাপদের মৃতদেহের উপরে। আপনি কি করে বুঝবেন মাতৃভূমির মর্যাদা? মারিচ রাজ্যের বিনিময়ে যদি আমাকে গোটা মহাবিশ্ব দিয়ে দেন, তবুও আমি আপনার সাথে আপোষ করব না। কারণ মারিচ রাজ্যের শিকড়ের সাথে আমি মিশে আছি। রাজা দিমিত্রি প্রচন্ড রেগে তরবারি বের করে ফারিস্তার গলায় ধরে বলল, সামান্য একজন রানী হয়ে আমার সামনে ঔদ্ধত্য আচরণ করা স্থমিত হয় কিভাবে তোর? পাইথন ঠিকই বলেছিল, তোর পুরো শরীরটাই কলিজা। আমি চাইলে এই মুহূর্তে তোর সেই কলিজা ছিঁড়ে ফেলতে পারি। ফারিস্তা তার গলা থেকে ধাক্কা দিয়ে তরবারিটা সরিয়ে রাজার চোখে চোখ রেখে বলল, আপনি পারবেন না, কারণ আমি আপনার আমন্ত্রণে এখানে এসেছি। এখানে যদি আমার একটা চুলও ছিঁড়ে, তাহলে গোটা চীন রাজ্য আপনার বিরুদ্ধে চলে যাবে। রাজা দিমিত্রি তরবারি ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলল, ঠিক আছে, তাহলে ফিরে যা আর অপেক্ষা কর আমার ভয়ঙ্কর সেনাবাহিনীর জন্য। আমি যা চাই সেটা নিয়েই ছাড়ি, ভয় আপোষে নয়, জোর করে। ফারিস্তা বলল, আমি অপেক্ষা করব। এই বলে ফারিস্তা একজন রানীর মতো হেঁটে চলে গেল। তাইবা যাওয়ার আগে রাজার কানে ফিসফিস করে বলল, তাকে সহজভাবে নেবেন না, তাহলে আপনার পরিণতিও আমার মায়ের মতো হবে। তাইবা এটা বলে ফারিস্তার পিছু পিছু চলে গেল। রাজা দিমিত্রি মুখে হাসি ফুটে উঠল, তার মানে তুমি রানী সিলভিয়ার মেয়ে, তোমাকেই তো দরকার আমার। ফারিস্তা রাজপ্রাসাদ থেকে বের হয়ে তাইবাকে বলল, তাইবা, তুমি মারিচ রাজ্যে ফিরে আমাদের সেনাবাহিনী প্রস্তুত করো, যা দিমিত্রি যে কোনো সময় আক্রমণ করবে। তাইবা বলল, তুই যাবি না? ফারিস্তা বলল, যা বলেছি তা কর, প্রশ্ন করিস না। তাইবা আর কোনো কথা না বলে চলে গেল। ফারিস্তাও অন্যদিকে চলে গেল। দৃশ্য চলে এলো পৃথিবীতে। জিজা আর তালিফ স্কুল মাঠে বেঞ্চের উপর বসে আছে। জিজা তালিফের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। তালিফ আর চোখে জিজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, এর রাগ এখন কিভাবে ঠান্ডা করা যায়? খাবারের অফার করে দেখি। জিজা, তুমি কিছু খাবে? আইসক্রিম, বাদাম ভাজা, ঝালমুড়ি, করলার আচার, মিষ্টি কুমড়ার চিপস, পাইনাপেলের আপেল, বিচি ছাড়া পেয়ারা, বলো কি খাবে? জিজা চোখ মুখ লাল করে হুঙ্কার দিয়ে বলল, তালিফ, আমি তোরে খামো। এই বলে তালিফের গালে কামড় দিয়ে ধরলো। তালিফ মা গো, বাবা গো বলে চিৎকার করে উঠলো। কিছুক্ষণ আগের দৃশ্য। তালিফ আর জিজা প্রিন্সিপালের সামনে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল ছিল একজন মধ্যবয়সী মহিলা। মেকআপ করে চেহারা পিচ ঢালাই রাস্তার মতো করে ফেলেছে। কপালে ইয়া বড় একটা কালো টিপ, ঠোঁটে বুলবুলি পাখির মতো লাল লিপস্টিক, মাথায় চুল সম পাপড়ির মতো ফুল রেখেছে, কানে ট্রাকের চাকার মতো বড় বড় দুইটা রিং দুল। কিছুক্ষণ পর পর আয়না দেখছে। জিজা তালিফের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে তার সাজসজ্জা দেখে। তালিফ মুখে আঙুল রেখে চুপ থাকতে বলল জিজাকে। প্রিন্সিপাল ম্যাডাম খুব স্টাইলিশ করে বলল, তাহলে আপনি আপনার মেয়েকে আমাদের স্কুলে ভর্তি করতে চান, কিন্তু এত স্কুল থাকতে এই স্কুল কেন? একটা বিশেষ কারণ বলেন। তালিফ বলল, আসলে মানুষের কাছে শুনেছিলাম এই স্কুলের সৌন্দর্যে ভরপুর, তাই এসেছিলাম মেয়েকে নিয়ে। কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম বলল, কিন্তু কি? তালিফ বলল, কিন্তু আপনাকে দেখে বুঝলাম স্কুলের সব সৌন্দর্য আপনার সৌন্দর্যের কাছেই ফেক। কি অপরূপ দেখতে আপনি, দেখে বোঝাই যায় না আপনার এখনো বিয়ে হয়েছে। প্রিন্সিপাল ম্যাডাম পাম খেয়ে ফুলে খুশি হয়ে বলল, কি যে বলেন না, দেখলেন সবাই বুঝলো আমি কত সুন্দরী, কিন্তু আমার আবাল জামাটাই বুঝতে চায় না। যে তালিফকে চিমটি কেটে বলল, কি করছো তুমি? তালিফ চিজার কথায় ধ্যান না দিয়ে বলল, কি বলেন ম্যাডাম? এক কাজ করেন, ধানমন্ডি মেইন রোডের সাথে ৭ ভাই চম্পা বিল্ডিং এর ২য় তলায় আপনার স্বামীকে নিয়ে যান জলদি। প্রিন্সিপাল ম্যাডাম অবাক হয়ে বলল, কেন কেন, সেখানে কি? তালিফ বলল, আরে ওইটা একটা নামকরা চক্ষু হাসপাতাল, আপনার স্বামীকে ইমিডিয়েটলি চোখের ডাক্তার দেখান। এমন ন্যাচারাল সৌন্দর্য দেখতে পায় না, তার চোখে সমস্যা আছে নিশ্চিত। প্রিন্সিপাল ম্যাডাম আরো ফুলে গিয়ে বলল, এই দেখেন, আপনি
কিন্তু একটু বেশিই বলছেন। তবে আপনাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তাই আপনার মেয়ের স্কুল বেতন কত ধরছে লাইব্রেরি থেকে?" তালিফ কান্নার ভান করে বলল, "কি কইতাম ম্যাডাম, মাসে ৳১০,০০০ টাকার কথা বলছি। কিন্তু আমি তো গরিব মানুষ। এত টাকা কিভাবে দেব বলেন?" প্রিন্সিপাল ম্যাডামও কাঁদো, কাঁদো গলায় বলল, "কি কাজ করেন আপনি?" জিজা বলল, "পাম দেয়।" তালিফ কাশি দিয়ে জিজার পায়ে পাড়া দিল। প্রিন্সিপাল ম্যাডাম অবাক হয়ে জিজ্ঞেস করলো, "পাম দেয় মানে?" তালিফ হেসে বলল, "পাম মানে আমার আসলে সাইকেলের গ্যারেজে কাজ করি। সাইকেলের চাকায় পাম দিই, সেটাই বলছে।" প্রিন্সিপাল ম্যাডাম বলল, "ও আচ্ছা, ঠিক আছে, আপনার মেয়েকে আমি অর্ধেক করে দিলাম। আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না।" তালিফ অন্যদিকে ফিরে দাঁতে দাঁত চেপে বলল, "ইয়েস, কাজ হয়েছে।" তারপর চোখে ছ্যাপ লাগিয়ে আবার কান্না করার ভান করে বলল, "ম্যাডাম, আপনি মানুষ না, আপনি তো ফেরেশতা। যেমন আপনার সৌন্দর্য তেমন আপনার দয়া।" প্রিন্সিপাল ম্যাডাম আরো ফুলে গিয়ে বলল, "আপনিও না? আচ্ছা ঠিক আছে, তাহলে কাল থেকে আপনার এই পরীকে ক্লাসে পাঠিয়ে দিবেন। দেখেই বোঝা যায় আপনার মেয়ে অনেক ব্রিলিয়ান্ট।" তালিফ বলল, "ব্রয়লার মানে?" জিজা বলল, "গাধার বাচ্চা, ব্রিলিয়ান্ট বলছে।" তালিফ বলল, "ও হ্যাঁ, অনেক ব্রিলিয়ান্ট। আমার মেয়ে তো ABCD ১০০ পর্যন্ত পড়তে পারে, তবে অঙ্কে একটু দুর্বল।" জিজা কপালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল আর মনে মনে বলল, "এখান থেকে একবার বাইরে যেয়ে নেই, তারপর তোমাকে বোঝাচ্ছি।" প্রিন্সিপাল ম্যাডাম বলল, "ABCD ১০০ পর্যন্ত পড়তে পারে মানে? ABCD তো আছেই ২৬ পর্যন্ত। তাহলে তাই নাকি? আচ্ছা, তাহলে ৩ বার পড়লেই তো ১০০ পর্যন্ত হয়ে যাবে।" প্রিন্সিপাল ম্যাডাম বলল, "না না, ৩ বার পড়লেও ৭৮ বার হবে।" তালিব বলল, "আগেই বলেছি আমার মেয়ে অঙ্কে একটু দুর্বল।" প্রিন্সিপাল ম্যাডাম হেসে দিয়ে বলল, "অঙ্কে কে দুর্বল সেটা তো দেখতেই পাচ্ছি। তবে আপনি কিন্তু খুব মজার মানুষ। এই বয়সে এসেও এত কত হাসি খুশি থাকেন।" তালিফ বলল, "ধন্যবাদ ম্যাডাম। আমরা কিন্তু চাইলেই খুশি থাকতে পারি। মানুষের সুখের পেছনে ছোটে। তাই মানুষ জীবনে সুখে স্থায়ী হয় না। সুখ হচ্ছে একটা প্র্যাকটিস, আর এই প্র্যাকটিসের মাধ্যমে অনেক অসাধ্যকে সাধন করা যায়।" এই বলে তালিব জিজাকে নিয়ে বের হয়ে আসলো। প্রিন্সিপাল ম্যাডাম বাবা মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, সত্যি আমরা ভালো দিনের অপেক্ষা করতে করতে একসময় গিয়ে বুঝতে পারি চলে যাওয়া দিনগুলোই ভালো ছিল। আমরা চাইলেই নিজেকে সুখী বানাতে পারি। সুখের পেছনে না ছুটে সুখে থাকার প্র্যাকটিস করতে হয়। বর্তমানে ফিরে আসলে তালিফের হা করা মুখটাই দেখতে পাই। জিজা এখনো তালিফের গালে কামড় দিয়েই ধরে আছে। তালিফ বলতে লাগলো, "আরে আমি কি করেছি দেখছো? এক পামে ৳৫,০০০ কমে গেছে। দিস ইজ বিজনেস।" জিজা কামড় ছেড়ে মুখ ফুলিয়ে বলল, "তুমি এত কিপটা কেন?" তালিফ গাল ডলতে ডলতে বলল, "একটু কিপটা না হলে দুনিয়ায় টেকা মুশকিল, বুঝছো? এখন স্কুলে তোমার প্রতি প্রিন্সিপালের একটা আলাদা ভালোবাসা থাকবে, দেখো।" জিজা বলল, "চলো বাসায় চলো, তোমাকে মলম লাগিয়ে দিব।" তারিফ বলল, "আরে না, এই সামান্য কামড়ে মলম লাগানোর দরকার নেই।" জিজা বলল, "আমি কামড়ের কথা বলছি না, বাসায় গিয়ে তোমার হাত মুচড়ে দেব। এই হাত আমাকে দিয়ে দে তালিফ।" তালিফ হাত পকেটে লুকিয়ে বলল, "আমি দিব না।" তখনই জিজার মাথায় ব্যথা হতে লাগলো। জিজা মাথা চেপে ধরে চিৎকার করে উঠলো। তালিফ কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি জিজাকে ধরে বলল, "কি হয়েছে জিজা? এমন করছো কেন?" জিজা বলল, "কেউ আমার ব্রেইনে প্রবেশ করার চেষ্টা করছে তালিফ।" দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। ফারিস্তা পাহাড়ের চূড়ায় গিয়ে ঘুল রাজ্যের সৌন্দর্য দেখছে। বিশাল বিশাল পাহাড় আর সবুজ গাছপালায় ঘেরা এই রাজ্য অনেক নিষ্পাপ জিনের মৃত্যুর সাক্ষী। খুব তাড়াতাড়ি এই রাজ্য জালিম মুক্ত হবে। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে ফারিস্তা না তাকিয়ে বলল, "আমি জানতাম তুমি আসবে।" দেখা গেল পেছনে পাইথন দাঁড়িয়ে আছে। পাইথন বলল, "আপনি না দেখে কিভাবে বুঝলেন আমি এসেছি?" ফারিস্তা পাইথনের দিকে তাকিয়ে একটু হেসে বলল, "একজন সত্যিকারের রানী হতে হলে ২ চোখ যথেষ্টই নয় পাইথন। এমন কিছুই দেখতে হয় যেটা বাহ্যিক চোখে দেখা যায় না।" পাইথন বলল, "আপনি আমার অতীত জানলেন কিভাবে?" ফারিস্তা বলল, "তুমি বোধহয় আমার কথা বোঝোনি। আমি এমন অনেক কিছুই জানি বা দেখি যা সম্পর্কে তোমাদের কল্পনাও নেই।" পাইথন বলল, "তাহলে তো এটাও জানার কথা আপনার রাজপ্রাসাদে একজন বিশ্বাসঘাতক ঘুরে বেড়াচ্ছে।" ফারিস্তা বলল, "হ্যাঁ জানি, তবে সেটা কে এখনো জানতে পারিনি। খুব তাড়াতাড়ি জানতে পারবো। এখন তোমার ব্যাপার কি বলো? বাবার হত্যার প্রতিশোধ নিবে নাকি এভাবেই রাজার গোলামি করে যাবে?" এর মাঝেই পাইথনের বিশ্বস্ত সৈন্য এসে বলল, "সেনাপতি পাইথন, যারা আপনার কথার বিরোধিতা করে রাজার কাছে যাচ্ছিল তাদের গলা কেটে দেহ জঙ্গলের অন্ধকার গুহায় পড়ে আছে। আমার জন্য পরবর্তী আদেশ কি?" পাইথন বলল, "যারা আমার পক্ষে আছে তাদের তৈরি থাকতে বলো। রাজা দিমিত্রি আরো প্রচুর সংখ্যক সৈন্য আছে। ধীরে ধীরে তাদেরকেও আমার পক্ষে নিয়ে আসতে হবে। যারা বিরোধিতা করবে তাদের দেহ মাথা থাকবে না।" ফারিস্তা মুচকি এসে বলল, "তাহলে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করেছে। কোনো সাহায্য লাগলে আমাকে সবসময় তোমার পাশে পাবে।" পাইথন বলল, "আমার কারো সাহায্যের প্রয়োজন নয়। এটা আমার ব্যক্তিগত প্রতিশোধ, আর আমি একাই পারবো। আপনাকে ধন্যবাদ সত্যিটা জানানোর জন্য।" এই বলে পাইথন চলে যাচ্ছিল। ফারিস্তা অন্যদিকে মুখ করে ঘোর রাজ্যের সৌন্দর্য দেখতে দেখতে পাইথনের উদ্দেশ্যে বলল, "গারুকনকেও দরকার নেই?" পাইথন থমকে দাঁড়ালো এবং ফারিস্তার দিকে এগিয়ে এসে অবাক হয়ে জিজ্ঞেস করলো, "গারকুন? সে তো মারা গিয়েছে।" ফারিস্তা অদ্ভুত একটা হাসি দিয়ে বলল,
সে তো তোমাদের চোখে, আমার চোখে সে এখনো জীবিত। জঙ্গলে সেই ডাইনি 30 জন মানুষের দেহ থেকে সবার কনিষ্ঠ আঙুল কেটে নিল। তারপর আঙুলগুলো ফুটন্ত পানিতে সিদ্ধ করতে দিয়ে নিজে এসে বসে পড়লো তার গোল চক্রের মাঝে। তার সামনেই সেই তরবারিটা যেটা দিয়ে রানী সিলভিয়াকে হত্যা করা হয়েছিল। এখন তরবারিটা তৈরি করা হচ্ছে ভ্যাম্পকে মারার জন্য। পাশেই ভয়ঙ্কর দেখতে একটা পুতুল। ডাইনি সেই পুতুলটা উঠিয়ে পুতুলের কপালে লিখলো জিজা, আর তারপর বিভিন্ন মন্ত্র পড়তে পড়তে নিজের মাথা ঝাঁকি দিতে লাগলো। এক পর্যায়ে পুতুলের মাথার সঙ্গে তার নিজের মাথা চেপে ধরলো। ওইদিকে জিজা চিৎকার করতে করতে বলছে, তালিফ, কেউ আমার ব্রেইনে প্রবেশ করতে চাচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে, আমার মাথায় আগুনে পুড়ে যাচ্ছে। এই বলে জিজা মাথা চেপে ধরে বসে পড়লো। তালিফ বুঝতে পারছে না কে জিজার ব্রেইনে প্রবেশ করার চেষ্টা করেছে। তালিফ পাগলের মতো করতে লাগলো। জিজার এই অবস্থা থেকে চোখ বন্ধ করে ফারিস্তার সাথে যোগাযোগ করতে চাইল, কিন্তু ফারিস্তাকে পাওয়া গেল না। ফারিস্তা এখন ঘুল রাজ্যের সবচেয়ে উঁচু পাহাড়ের উপর আছে, তাই কোনোভাবেই ফারিস্তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এটা তো তালিফ জানতো না। হঠাৎ তালিফের মনে পড়লো ফারিস্তা একদিন বলেছিল কোনো রাক্ষস বা ডাইনি যদি জিজার নাম জানতে পারে তাহলে সে জিজার ব্রেইন নিয়ন্ত্রণ করতে চাইবে। জিজার ব্রেইন তার নিয়ন্ত্রণে চলে গেলে সে জিজার সকল শক্তিও নিয়ন্ত্রণ করতে পারবে। তাই এটা কখনো হতে দেওয়া যাবে না। এমন পরিস্থিতিতে জিজাকে সম্পূর্ণভাবে ঢেকে দিতে হবে। জিজার একটা চুলও যেন দেখা না যায়, তাহলে সে ধীরে ধীরে জিজাকে ছেড়ে দিবে। আশেপাশের কিছু মানুষজন জিজার চিৎকার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসতে চাইলো। তালিফ জিজার কাছে যেতে নিষেধ করলো। সবাইকে জিজার ব্রেইন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জিজা সবার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তালিফ জিজার জামা খুলে ফেললো তাড়াতাড়ি। পাশেই একজন দিনমজুর কাছ থেকে টান দিয়ে তার গামছাটা নিয়ে নিল। ধীরে ধীরে এগিয়ে গেল জিজাকে ঢেকে দেওয়ার জন্য। তালিফ জিজার ওপর কাপড় দিতে যাবে, তখনই জিজা অগ্নিশর্মার দৃষ্টিতে তালিফের দিকে তাকিয়ে বলল, আমার কাছ থেকে দূরে থাকো তালিফ, আমি তোমাকে আঘাত করতে চাই না। তালিফ ভয় না পেয়ে বলল, মামুনি, ওই দেখো গাছে তোতা পাখি। জিজা সেদিকে তাকালে তালিফ সাথে সাথে জামা এবং গামছা দিয়ে জিজাকে চেপে ধরলো। জিজা শক্তি খাটাতে লাগলো, খুব জোরাজুরি করলো, কিন্তু তালিফ কিছুতেই জিজাকে ছাড়লো না। গামছা আর জামা দিয়ে জিজাকে সম্পূর্ণ ঢেকে নিল। তবুও জিজা ছটফট করেই চলেছে। তালিফ তাকে ধরে রাখতে পারছে না। অনেক কষ্টে জিজাকে শান্ত করলো। ধীরে ধীরে জিজা নিজের মাঝে ফিরে আসতে লাগলো। ওইদিকে সেই ডাইনি তার মন্ত্রতন্ত্রের পরিমাণ আরো বাড়িয়ে দিল। দাঁড়িয়ে গোঙাতে গোঙাতে পুতুলটা মাথার সাথে আরো জোরে চেপে ধরলো, কিন্তু এবার কিছুতেই সে জিজার ব্রেইনে প্রবেশ করতে পারছে না। এর মাঝেই তাইবা সেখানে এসে হুঙ্কার দিয়ে বলল, ডাইনি বুড়ি, কি করছিস তুই? সাথে সাথে ডাইনি তার তন্ত্রমন্ত্র থামিয়ে তাইবার দিকে এগিয়ে এসে কালো কালো সূচালো দাঁত বের করে বিদঘুট একটা হাসি দিয়ে বলল, ভ্যামকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলাম। তাইবা রেগে ডাইনির গলা চেপে ধরে ঘরের খুঁটির সাথে লাগিয়ে বলল, আমার আদেশের বাইরে কাজ করার সাহস হয় কিভাবে তোর? আমি কি তোকে বলেছি জিজার ব্রেইনে প্রবেশ করতে? ডাইনি বলল, আমি ভাবছিলাম একবার যদি জিজার ব্রেইন নিয়ন্ত্রণ করতে পারি তাহলে তাকে ব্যবহার করে তোর অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করব। তাই বা ডাইনিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোর এই আবলামির জন্য এখন ফারিস্তা বুঝে যাবে জিজার ব্রেইন কে প্রবেশ করতে চেয়েছিল। তরবারির কাজ কত দূর হলো? ডাইনি উঠে বলল, ওই তো ফুটন্ত পানির তৈরি তাদের শরীর অঙ্গ দিয়ে। এখন ওই পাত্রে তরবারি ভিজিয়ে রাখতে হবে। যতক্ষণ না তরবারি সব পানি শুষে নেয় ততক্ষণ এটা ভ্যাম্প পাড়ার জন্য প্রস্তুত হবে না। তাইবা বলল, ফারিস্তা তোকে খুঁজে পাওয়ার আগেই কাজ শেষ হওয়া চাই। তোর এই বোকামির কারণে যদি আমার পরিকল্পনা নষ্ট হয় তাহলে? ডাইনি বলে, চিন্তা করিস না, তার আগেই কাজ শেষ হবে। এই বলে ডাইনি তাড়াতাড়ি গিয়ে তরবারিটা সেই ফুটন্ত পাত্রে ডুবিয়ে পাত্রটা ঢেকে দিল। তাইবা চলেই যাচ্ছিল, তখনই আবার ফিরে এসে বলল, আচ্ছা এখন আরেকটা জরুরি কাজ আছে। ডাইনি বলল, কি সেটা? তাইবা বলল, সুযোগ বুঝে সোনালী ঘরের সামনে থেকে অল্প কিছুক্ষণের জন্য পাহারাদার সরাতে হবে। আচ্ছা, দিমিত্রি আমার সাথে কিছু ঘুল সৈন্য পাঠিয়েছে, তাদেরকে গোপনে মারিত রাজ্যে প্রবেশ করাতে হবে। তারা আমাকে সাহায্য করবে সময় হলে। ডাইনি হু হু করে হেসে বলল, বেশ ভালো খবর এটা। যা দিমিত্রি যদি তোকে সাহায্য করে তাহলে ফারিস্তা কোনোদিনও তোর সাথে পেরে উঠবে না। তাইবা বলল, না বুড়ি, এতটা নিশ্চিত হওয়া যাবে না। আমার মনে হয় আমি যদি ফারিস্তার বিরুদ্ধে পুরো মহাবিশ্বকে ব্যবহার করি তবুও সেটা কম হয়ে যাবে। ডাইনি বলল, তাকে তুই এত ভয় পাস? তাইবা বলল, ভয় পাই না বুড়ি, আমি তাকে বিশ্বাস করি। এই বলে তাইবা যেতে যেতে বলে গেল, মনে থাকে যেন সোনালী ঘরের পাহারাদার সরিয়ে কুল সৈন্যদের এখানে নিয়ে আসার কথা। দৃশ্য চলে গেল ঘুল রাজ্যে। পাইথন এখনো বিশ্বাস করতে পারছে না গারকুন জীবিত আছে। ফারিস্তা বলল, রানী সিলভিয়াকে মারার পর আমি যখন মারিত রাজ্যে ফিরে আসি তখন গারকুনের নেতৃত্বে কিছু সৈন্য আমার বিরুদ্ধে আঙুল তুলেছিল। তারা দাবি করেছিল ওই সিংহাসনে রানী সিলভিয়ার পর গারকুনের অধিকার। তাই আমাকে তারা রানী হিসেবে মানতে নারাজ। আমি শুধু তাদের মাঝেই দুইজনের গলা ফেলে দিয়েছি। বাকিরা আপনা আপনি
বসে চলে এসেছে। পাইথন বলল, আমার আগে রাজা দিমিত্রি সেনাপ্রধান ছিল কার্কুন। সে ছিল একটা রাক্ষস। তার মাঝে না ছিল কোনো দয়া আর না ছিল মায়া। সে যেদিক দিয়ে যেত সব ধ্বংস করে ফেলতো। কিন্তু পরবর্তীতে রাজা দিমিত্রি তাকে রানী সিলভিয়াকে উপহার হিসেবে পাঠিয়ে দেয়। আমরা সবাই ভেবেছিলাম রানী সিলভিয়াকে হত্যা করার পর আপনি কার্কুনকেও হত্যা করেছেন। ফারিস্তা বলল, তাকে হত্যা করা আমার কাছে কিছুই ছিল না, তবে তাকে বন্দি করতে আমার বেশ বেগ পোহাতে হয়েছে। কয়েকশো সৈন্যকে একাই ঘায়েল করে ফেলেছিল। অবশেষে তাকে বন্দি করেছি। এখন সে আমার সবচেয়ে গোপন কারাগারে আছে। পাইথন বলল, রাজা দিমিত্রির বিরুদ্ধে এই যুদ্ধে আপনি তাকে রাজার দুর্বলতা হিসেবে ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না রানী ফারিস্তা। ফারিস্তা বলল, আমি জানি তুমি কি নিয়ে চিন্তা করেছো। জিজা আমার মেয়ে হলে সে ভ্যাম্প হলো কিভাবে, তাই তো? পাইথন মাথা নেড়ে হ্যাঁ বলল। ফারিস্তা বলল, জিজা আসলে আমার মেয়ে না পাইথন, জিজা কার্কুনের মেয়ে। পাইথন হা করে তাকিয়ে বলল, কার্কুনের মেয়ে মানে কিভাবে হলো এটা? ফারিস্তা বলল, আগে বিয়ে করো, তারপর বুঝবে বাচ্চা কিভাবে হয়। পাইথন একটু লজ্জা পেয়ে বলল, না মানে এটা কিভাবে সম্ভব? তাহলে জিজার মা কে? ফারিস্তা বলল, তুমি যা ভাবছো তাই। পাইথন চোখ বড় করে বলল, রানী সিলভিয়া? ফারিস্তা বলল, হ্যাঁ, কার্কুন আর সিলভিয়া গোপনে বিয়ে করেছিল। জিজার যখন বয়স 10 দিন বয়স, তখনই রানী সিলভিয়া আমার হাতে খুন হয়। আমি এটা তখনই বুঝতে পারি যখন কার্কুন সিংহাসন দাবি করেছিল। সে যত বড় রাক্ষসী হোক না কেন, কখনো এভাবে সরাসরি সিংহাসন দাবি করার সাহস করবে না। তার সিংহাসন দাবি করার মূল শক্তি ছিল সে সিলভিয়ার স্বামী। পাইথন একটু হেসে বলল, তাহলে এই ব্যাপার। কার্কুন রাক্ষস হলেও ভিতরে ভিতরে কিন্তু আশিক ছিল। রানীকে পটিয়ে আবার একটা বাচ্চাও নিয়ে নিয়েছে। ফারিস্তা বলল, ভালোবাসা সবার মাঝেই বিদ্যমান পাইথন। কেউ প্রকাশ করে দেয়, আবার কেউ প্রকাশ করতে ভয় পায়। খুঁজে দেখো, তুমিও কাউকে মন থেকে চাও। এটা শুনে পাইথন চোখের ডালিয়ার মুখটা ভেসে উঠলো। ফারিস্তা বলল, তাহলে একদিন সময় করে চলে এসো মারিত্রাজ্যে। বন্ধু কার্কুনের বন্দিদশা উপভোগ করে আনন্দ পাবে। পাইথন বলল, অবশ্যই রানী ফারিস্তা, আর খুব শীঘ্রই রাজা দিমিত্রি আপনাকে পাঠাবে একটা ছোটখাটো আক্রমণ করার জন্য আপনার রাজ্যে। এটা হবে শুধু আপনাকে ভয় দেখানোর জন্য। ফারিস্তা বলল, ভয় তারাই পায় যারা ভয়ের কথা বলে। আমি সর্বদা প্রস্তুত আছি, কথা দিলাম কেউ বেঁচে ফিরবে না। দৃশ্য চলে এলো পৃথিবীতে। জিজা অনেক সুন্দর একটা ফুল বাগানের সরু রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, কিন্তু জায়গাটা সম্পূর্ণ অচেনা। জিজা এর আগেও কখনো এখানে আসেনি। শুকনো পাতার খচখচ শব্দে জিজা নিজ মনে হেঁটে চলেছে। হঠাৎ জিজা কিছু একটার সাথে পা লেগে মুখ থুবড়ে পড়ে গেল। সাথে সাথে ফুল বাগান থেকে একটা কালো রঙের সাপ বের হয়ে এসে জিজার কপালে কামড় বসিয়ে দিল। জিজা চিৎকার করে উঠল। সাপের বিষ পুরো শরীরে ছড়িয়ে নীল আকার ধারণ করেছে। জিজা যন্ত্রণায় ছটফট করছে। হঠাৎ কপালে সেই সাপের চিহ্নটা ভেসে উঠল। আশেপাশের সবকিছু বদলে যেতে লাগলো। একটু আগেও যেটা একটা ফুল বাগান ছিল, সেটা সম্পূর্ণ পরিত্যক্ত পাতাবিহীন গাছে পরিণত হলো। চাঁদটা সম্পূর্ণ কালো রং ধারণ করলো। অনেকগুলো কাক উড়ে এসে সেই শুকনো গাছগুলোর উপর বসে অদ্ভুতভাবে ডাকতে শুরু করলো। জিজা উঠে চিৎকার করে দৌড় দিল সেখান থেকে, কিন্তু এক অদৃশ্য শক্তি জিজাকে টান দিয়ে আবার সেই এক জায়গায় নিয়েই ফেললো। এবার জিজা লক্ষ্য করলো তার চারপাশে গোল করে কিছু কালো পোশাক পরা লম্বা লম্বা ছায়ামূর্তি একসাথে বলছে, নিজের অধিকার বুঝে নাও, তোমার বাবাকে মুক্ত করো। এভাবে একই কথা বারবার বলে যাচ্ছে তারা। জিজা কানে হাত দিয়ে চিৎকার করে বলল, আমি কিছু শুনতে চাই না, চলে যাও তোমরা। ঘুমের মাঝে তালিব ধরপড় করে উঠে গেল জিজার চিৎকার শুনে। সে চোখ বন্ধ করেই বলছে, আমি কিছু শুনতে চাই না, চলে যাও তোমরা। তালিব জিজার গায়ে ধাক্কা দিল, বলল, জিজা কি হয়েছে, কি শুনতে চাও না? জিজা ছটফট করে উঠে বলল হাঁপাতে হাঁপাতে, তালিব, আমি ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। কেউ আমাকে নিজের অধিকার আর বাবাকে মুক্ত করার কথা বলছে। তালিব ঘাবড়ে গিয়ে কিছু একটা ভেবে বলল, ওটা কিছু না মামুনি, স্বপ্ন তো স্বপ্নই হয়। আমিও এমন কত স্বপ্ন দেখি, তাই এগুলো নিয়ে চিন্তা করো না। জিজা বলল, কিন্তু এটা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিল না, মনে হচ্ছিল একদম সত্যি। আলিফ বলল, আরো এগুলো কিছু না, স্বপ্ন কখনো সত্যি হয় না। আজকে দিনের বেলা যে কেউ তোমার ব্রেইনে প্রবেশ করতে চেয়েছিল, সেটাই এখনো তোমার মাথায় ঘুরছে, তাই এই বাজে স্বপ্ন দেখছো। জিজা শান্ত হয়ে বলল, হয়তো তুমি ঠিক বলছো। তালিফ বলল, আমি সবসময় ঠিকই বলি, দেশের জনগণই বুঝতে চায় না আমাকে। জিজা হেসে বলল, ভাগ্য ভালো যে তারা তোমাকে বোঝে না, যদি বুঝতো তাহলে প্রতিদিন গণফুটনি খেতে হতো জনগণের হাতে। তালিফ বলল, তুমি কি আমাকে ইনডিরেক্টলি পকেটমার বলতে চাচ্ছ জিজা? জিজা বলল, এতে বলতে চাওয়ার কি আছে, তোমার চেহারাই তো ছেঁড়া পকেটের মতো। তালিফ জিজাকে জড়িয়ে ধরলো ইচ্ছে করে, কি যেন
তোমাকে কম্বলের মতো রশির ওপর টাঙিয়ে ইচ্ছে মতো ধোলাই করি, কিন্তু পারি না তোমার মায়ের ডরে। এটা করলে তোমার মা আমাকে পুলিশের নষ্ট রাইফেল দিয়ে গুলি করে মারবে। জিজা বলল, সেম সেম বাট ডিফারেন্ট। আমিও তোমাকে কিছু বলি না আমার মায়ের ডরে। বেচারি এই অল্প বয়সে সাদা শাড়ি পরে ঘুরে, এটা কেমন দেখায়। তালিব বলল, ধুর, তোমার লগে আর থাকবো না। এই ঘরে হয় তুমি থাকবা, না হয় আমি থাকবো। জিজা বলল, মাফ করে দাও, আমার কথা যদি কষ্ট পাও তাহলে সত্যি আমি দুঃখিত। আমিও থাকবো এই ঘরে, তুমি বের হয়ে যাও। তালিব বাচ্চাদের মতো কান্না করে দিয়ে বলল, মাম্মি, এইটা কি মাইয়া নাকি রাক্ষসী? একই তো আমারে নাম ধরে ডাকে, তার উপর আমারে কয় বাসা থেকে বের হয়ে যেতে। জিজা বলল, হয়েছে, কান্না থামাও হাগল। এখন বলো, তোমার জীবনের সবচেয়ে ভয়াবহ স্বপ্ন কি? তালিব বলল, গরিবের আবার স্বপ্ন, ঘুম আসে এটাই তো বেশি। তবে একবার বাবার সাথে ঘুমিয়েছিলাম, মাঝরাতে বাবা চিৎকার করে সবাই আমাদের রুমে চলে এসেছিল। এসে দেখলো বাবা পিঠ ডলছে আর বলছে, তোমার পোলা আমার পিঠে ব্যাকা করে ফেলছে। তালিফের আম্মু। মা আমাকে কারণ জিজ্ঞেস করলে আমি বলছি, মা, স্বপ্নে দেখি বাবা গুল্লি করতেছে, তাই ঘুমের ঘরে মেরে বসেছি। এটা শুনে জিজা হাসতে হাসতে আবার শুয়ে পড়লো। তালিব বলল, ডোন্ট ট্রাই দিস টুনাইট। এদিকে জান্নাত আজ তার বাবার মাথার কঙ্কাল দাফন করে দিয়েছে মসজিদের হুজুরের সাহায্যে। সত্যি আজকে ঘরটা অনেক হালকা লাগছে। এতদিন ঘরের ভেতরে সবসময় একটা ভাবসা গরম লাগতো, মনে হতো কেউ তো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আজকে তার কিছুই মনে হচ্ছে না। জান্নাত তার বাবার কথা চিন্তা করতে করতে ঘুমানোর জন্য চোখ বন্ধ করলো। ঘুম প্রায় চলে এসেছে, তখনই জান্নাতের ঘরের দরজায় খটখট শব্দ। জান্নাতের লেগে আসা চোখ দুটো ঠাস করে খুলে গেল। এত রাতে আবার কে এলো? ভাবতে ভাবতে আবার দরজায় খটখট শব্দ। জান্নাত খাটের উপর থেকে জিজ্ঞেস করলো, কে? কিন্তু কোনো জবাব এলো না। জান্নাত এবার ভয় পেতে শুরু করলো। হঠাৎ কেউ বলে উঠলো, দরজার বাইরে থেকে, ভয় পেও না জান্নাত, এটা আমি। বন্ধুরা, আজ এই পর্যন্তই ছিল আমাদের গল্পটি। গল্পটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। খুব শীঘ্রই দেখা হবে এর পরবর্তী এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।